এই যুদ্ধ শুরু হওয়ার আগেই কিন্তু মোদি নেতানিয়াহুর সাথে গিয়ে দেখা করে আসছে। সুতরাং একই দিনে একই দিনে হ্যাঁ, ইসরায়েলের সাথে মানে ইন্ডিয়ার একটা গভীর সম্পর্ক আছে। আমেরিকা যে যুদ্ধটা এখন শুরু করছে এটা আমেরিকার সংসদই বলছে যে এটা সংসদের পারমিশন ছাড়া অসাংবিধানিক একটা যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকার মেজর জেনারেল রিটায়ার্ড ইটন যেটা বলছে যে এই যুদ্ধে আমি আমার এত বছরের চাকরির অভিজ্ঞতায় আমেরিকার কোনো সুনির্দিষ্ট সামরিক লক্ষ্য খুঁজে পাচ্ছি না। যে এখানে যে জিনিসটা আমাদের সবারই মনে রাখা দরকার সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য নিয়ে মানে পশ্চিমা বিশ্বের যে আগ্রহ এটা তো ঐতিহাসিক। এই এই মধ্যপ্রাচ্যের একটা বড় অংশ প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ওসমানীয় যে খেলাফত বা অটোমান এম্পায়ারের অংশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় এসে ওই যে সাইক্স পিকো যে চুক্তি আছে এই চুক্তির মাধ্যমে এই এলাকাটা দুই ভাগ করা হয় এবং 1932 সালে ইরাকের জন্ম হয়। তারপরে জন্ম হয় জর্ডান, তারপরে জন্ম হয় লেবানন, তারপরে জন্ম হয় সিরিয়া এবং 1948 সালে হচ্ছে জন্ম হলো ইসরায়েলের। সো এই জায়গাটা ওরা ভাগ করছে এবং ইসরায়েলকে ওখানে মানে পুট করছে তাদের নিজস্ব স্বার্থে। আগে এই সংবাদগুলো আমরা জানতাম না এই যে প্যালেস্টাইনে কি হচ্ছে, গাজায় কি হচ্ছে, কারণ পশ্চিমা মিডিয়া একচ্ছত্রভাবে এই জিনিসগুলো কন্ট্রোল করত এবং ইভেন এখনো তারা ব্ল্যাক আউট করে রাখতেছে। তো আগে এই জিনিসটা ব্ল্যাক আউট করলে আমাদের কাছে সংবাদ আসতো না। বাট এখন যেটা হয়েছে যে সোশ্যাল মিডিয়া এবং অল্টারনেটিভ যে মানে ইন্টারনেট বেসড মিডিয়ার কারণে এই জিনিসগুলো আর গোপন থাকছে না। আমেরিকা যে যুদ্ধটা এখন শুরু করছে এটা আমেরিকার সংসদই বলছে যে এটা সংসদের পারমিশন ছাড়া অসাংবিধানিক একটা যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকার মেজর জেনারেল রিটায়ার্ড ইটন যেটা বলছে যে এই যুদ্ধে আমি আমার এত বছরের চাকরির অভিজ্ঞতায় আমেরিকার কোনো সুনির্দিষ্ট সামরিক লক্ষ্য খুঁজে পাচ্ছি না। সুতরাং যখন একটা যুদ্ধে কোনো সুনির্দিষ্ট সামরিক লক্ষ্য না থাকে তখন আসলে বোঝা যায় যে এটার পিছনে এই যুদ্ধটার পিছনে অন্য একটা যুদ্ধ চলছে। সো সেই যুদ্ধটা কি? সেই যুদ্ধটা অনেকে বলছে যে এটা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিয়ে একটা টেনশন চলছে, যেটা আমেরিকার কাছে কম, চীনের কাছে বেশি আছে। বেসিক্যালি বার্মা থেকে ওরা এটা কালেক্ট করে মূল যে ইয়াটা আছে। অনেকে বলছে যে চীন এত বেশি শক্তিশালী হয়ে উঠছে যে চীনের যে জ্বালানি সাপ্লাই তার 50% আসে হচ্ছে মিডল ইস্ট থেকে। সুতরাং মিডল ইস্টটাকে যদি উত্তপ্ত রাখা যায় তাহলে তেলের সাপ্লাইটা তাদের বন্ধ থাকলে চীন একটু পিছায়া পড়বে এই জায়গায়। রাশিয়া কিন্তু অলরেডি যেটা করছে যে তারা ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিছে এবং রাশিয়া আসলে এই মুহূর্তে সবচেয়ে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে কারণ রাশিয়ান তেল এখন হু হু করে বিক্রি হচ্ছে। আর চায়না এখন এই মুহূর্তে যেটা নিয়ে মনে করেন যে তারা হাত চুলকাচ্ছে সেটা হচ্ছে যে পেট্রো ডলারের যে সিস্টেমটা আছে এটাই প্রথম বড় রকমের একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। কারণ পেট্রো ডলারের তো মূল চুক্তিটা যেটা অলরেডি ব্রিগেডিয়ার জিয়া স্যার বলে গেলেন যে ওই শর্তটাই ছিল ওইটা যে তেল কিনবা ডলারে। সুতরাং এখন গিয়ে যেটা দেখা গেল যে এই মুহূর্তে ধরেন সারা বিশ্বে আমেরিকার 750 থেকে 800 ঘাঁটি আছে আমেরিকার বাইরে এবং শুধুমাত্র মধ্যপ্রাচ্যে তাদের আছে হচ্ছে 19টা ঘাঁটি যেখানে প্রায় 40,000 মানে ইউএস আর্মির সদস্যরা অবস্থান করে। তো এখন এই যে একটা গ্রেট ডিপ্লয়মেন্ট তারা ওখানে করে রাখছে, এই ডিপ্লয়মেন্টটা ভেদ করে তারপরে মনে করেন যে ইরান চেষ্টা করছে ওখানে মানে তার বিজয় আনার জন্য। কিন্তু বাস্তবতায় যেটা সেটা হচ্ছে যে এখানে গ্রেট টেনশনটা চলতেছে যে অন্যান্য যে রাষ্ট্রগুলা যেমন ধরেন পাকিস্তান, সরি সৌদি আরব, তারপর হচ্ছে কাতার, যেমন কাতারের কথা চিন্তা করেন, কাতারে হচ্ছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা ওরা যেটাকে বলে সেন্টকম, এই সেন্টকমের হেডকোয়ার্টার অবস্থিত এবং মানে মধ্যপ্রাচ্যে যে যত আমেরিকান সৈন্য থাকে তাদের ভিতরে সবচেয়ে বেশি সৈন্য থাকে হচ্ছে কাতারে। এখন এই রাষ্ট্রগুলো এখন গিয়ে দেখতে পারতেছে যে আরে আমার দেশে তো আমেরিকার সৈন্য রাখার কারণে আমি ইরানের হামলার সম্মুখীন হচ্ছি এবং মজার ব্যাপার হচ্ছে এই রাষ্ট্রগুলোর কিন্তু ওইরকম ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সক্ষমতা এককভাবে কারোই নাই। সুতরাং এই কারণে এখন তারা ভাবতে বাধ্য হচ্ছে এবং মানে টেবিলের নিচ দিয়ে তারা নাকি অলরেডি চীনের সাথে আলোচনা শুরু করছে যে তেল তাইলে আমরা তোমার কাছে এখন ইউয়ানে বিক্রি করব। তা আগে যেটা ছিল পেট্রো ডলার এটা এখন পেট্রো ইউয়ান অথবা পেট্রো ইউরোতে পরিণত হতে যাচ্ছে। সো আমরা আসলে সামনে একটা নিউ গ্লোবাল অর্ডার দেখতে যাচ্ছি
যেখানে ধরেন আমাদেরকে মানসিকভাবে রেডি হইতে হবে যে ডলার ছাড়াও ব্যবসা হয়, এরকম একটা ইয়েতে যাব। এটা কালকেই হবে আমি বলতেছি না, বাট অলরেডি দ্য প্রসেস হ্যাজ স্টার্টেড। তো আমাদেরকে একটু ধৈর্য ধরে হয়তো অপেক্ষা করতে হবে। বাট একই সঙ্গে আমি আবারও ওই কথাই বলবো যে ইরান এই যুদ্ধে ভারতের জয়ী হয়ে ভূমিকাটা যাবে কিভাবে দেখেন? এটা। ভারত এখানে কি ধরনের রোল প্লে করছে? এবং রাশিয়া, চায়না তাদের আসলে ভবিষ্যৎ, কারণ তারা তো এই অঞ্চলে আসলে কি আমেরিকান শেষ আহ জয়টাকে তারা মেনে নিবে, এবং তারা কি প্রকাশ্যে আসবার কোনো সাইন দেখতে পান কিনা? বিশেষ করে এই যে আইআর কি বলে এটাকে, আইআর আইএস ডিনা যে শিপটা ইয়ে করে দিল, ডুবিয়ে দিল, ধ্বংস করে দিল টর্পেডোর মাধ্যমে। এরপর থেকেও তো ইন্ডিয়া কোনো কথা বলছে না। ইন্ডিয়ার দাওয়াত দিয়ে এনে তাদেরকে মেরে ফেললো। এখন এখানে ইরানের সাথে একটা ভালো সম্পর্ক ছিল ইন্ডিয়ার, এবং এদিকে আবার পশ্চিমাদের চাপ রয়েছে, ট্রাম্পের একটা চোখ রয়েছে ইন্ডিয়ার দিকে। ইন্ডিয়ার কি রোল এখানে? আপনি যদি স্পেসিফিক্যালি ইন্ডিয়ান রোল বলেন, তাহলে ইন্ডিয়ার রোলটা খুব লিমিটেড। যেমন ধরেন ইসরায়েল আর্মিতে ইন্ডিয়ানরা চাকরি করে এবং ওরা যুদ্ধ করে। ইসরায়েল আর্মির তো ওই যে সব তো আর ইহুদিদেরকে দিয়ে হয় না, সো ওইটা একটা অংশ তারা হেল্প করে। ২ নম্বর যেটা হচ্ছে ইসরায়েলের সাথে এই যুদ্ধ শুরু হওয়ার আগেই কিন্তু মোদি নেতানিয়াহুর সাথে গিয়ে দেখা করে আসছে। সুতরাং ইসরায়েলের সাথে একই দিনে। হুম। হ্যাঁ, ইসরায়েলের সাথে মানে ইন্ডিয়ার একটা গভীর সম্পর্ক আছে এবং এর আগে আবার ধরেন ইরানের সাথেও কিন্তু ইসরায়েলের ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক ইন্ডিয়া। ছিল। তো ইন্ডিয়া প্রকারান্তে আন্তর্জাতিক অঙ্গনে এই মুহূর্তে আসলে ধরেন বিশ্বাসঘাতকের চেলা ঐরকম একটা মানে ট্রেডমার্ক নিয়ে আছে। বাট ইন্ডিয়ার এই মুহূর্তে টেনশনের কারণ যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ইজ বিগ। সো তার কিন্তু একটা বড় অংশ ওই যে হরমুজের উপরে ডিপেন্ডেন্ট। সুতরাং ওই জায়গা থেকে এলএনজি এবং তেল আসতেছে না, এটা ইন্ডিয়ার জন্য একটা মানে বেশ মানে ডিস্টার্বিং ইস্যু। আবার আপনি যদি ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশের কথাও চিন্তা করেন, বাংলাদেশের মূল এই জ্বালা শিপ ডুবানো, শিপ ধ্বংস করে ইতিমধ্যে কি ইন্ডিয়া তাদের অবস্থান জানিয়ে দিয়েছে না, যে তারা আসলেই আমেরিকার বলয়ের বাইরে আসতে পারেনি? কারণ হলো এতগুলি মানুষকে, এতগুলি সোলজারকে মেরে ফেললো ইন্ডিয়ান সাগরের উপরে, মহাসাগরের মধ্যে। সেখানে ইন্ডিয়া কোনো মেসেজ দিতে পারেনি, ইন্ডিয়া কোনো ব্যবস্থা নিতে পারেনি। এ নিয়ে তো একটা বড় প্রশ্ন অলরেডি ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে গেছে। না দেখেন আপনি মানে যুদ্ধের ব্যাপ্তিটা বোঝার চেষ্টা করেন। এটা একটা গ্লোবাল স্পেসে মনে করেন যে যুদ্ধটা চলছে এবং এই জায়গায় ধরেন যখন আপনি আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হবে, তখন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানে আমেরিকান অ্যাসেট ইরানের জন্য লেজিটিমেট টার্গেট। আবার ইরানের যে কোনো জায়গায় যে কোনো অ্যাসেট আমেরিকার জন্য লেজিটিমেট টার্গেট। ইন্ডিয়ান ওশেনে মনে করেন যে ইরানিয়ান একটা যুদ্ধ মানে নিরস্ত্র যুদ্ধজাহাজ যেটা ট্রেনিং এ গিয়েছিল, সেটা ধরেন আমেরিকা ডুবায় দিছে। এটা আপনি ইরানের জন্য অত ইম্পর্টেন্ট কিছু না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি। আর ২ নম্বর হচ্ছে যে এই পুরা খেলায় কিন্তু মনে করেন যে ইন্ডিয়ার রোলটা অতটা ইম্পর্টেন্ট না। আপনার প্রাইম ফোকাসটা যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে যে ইরান বুঝে ফেলছে যে আমেরিকার সাথে সে জিততে পারবে না। সুতরাং তার যে এই মুহূর্তে মিসাইলের যে স্টক আছে সেটাও দিন দিন ফুরায় যাবে। ধরেন আপনি এই রেটে যদি সে মিসাইল মারতে থাকে দিনে ১০০-১৫০টা করে, আর লেটেস্ট যেগুলো আসছে খাইবার, তারপরে হচ্ছে ফাত্তা 2, সো এগুলা যখন এক্সহস্ট হবে তারপরেও তো সে আসলে ৩ মাসের বেশি যুদ্ধ চালাতে পারবে না। আর প্রত্যক্ষভাবে অন্যরা হেল্পও করতে পারতেছে না। তাহলে ইরান এই মুহূর্তে প্রাণপণে যেটা চেষ্টা করতেছে সেটা হচ্ছে যে গ্লোবাল ইকোনমিতে সে এমন একটা ডেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে। কারণ আপনি জানেন যে ৩ মাস যদি ইরান এইভাবে যুদ্ধটা ধরে রাখে আর হরমুজকে আটকায় রাখে, তাইলে একটা বিশ্ব মন্দা শুরু হয়ে যাবে। এই মন্দাটা ইউরোপ নিতে পারবে না। সো অলরেডি আপনি দেখবেন ইউরোপ থেকে তারা কিন্তু মানে স্প্যানিশ যে রেসপন্সটা দেখতে পাচ্ছেন, সুইজারল্যান্ডের যে রেসপন্সটা দেখতে পাচ্ছেন, ইভেন অস্ট্রেলিয়াকে তারা ডাকছিল আসার জন্য, কারণ অস্ট্রেলিয়াতে একটা বড় আমেরিকান ঘাঁটি আছে। সো অস্ট্রেলিয়া কিন্তু মানে এখন দোটানায় আছে যে আসবে কি আসবে না। তো ইরান এখান থেকে যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে চারপাশে ওই থ্রেটটা ক্রিয়েট করে সে প্রথমত চাচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য থেকে ইউএস বেস গুলো সরায় দেওয়া। এটা হচ্ছে তার মানে অবজেক্টিভ নাম্বার 1। কারণ মধ্যপ্রাচ্য থেকে যখন বেস গুলা চলে যাবে, আমেরিকান বেস গুলা, তখন তার জন্য অনেক বেশি ইজিয়ার হবে সাস্টেইন করা। আর দ্বিতীয়ত সে চাচ্ছে যে এই অর্থনৈতিক প্রেসারের কারণে ইন্টারন্যাশনাল মোরাল যারা আছে তারা আমেরিকার উপর একটা প্রেসার ক্রিয়েট করুক যে ঠিক আছে তুমি ইরানকে এবারে স্পেয়ার করে দাও।